এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। দর্শন সম্পর্কে পড়বো, যেখান থেকে আমাদের কোশ্চেন একদম 100% কোশ্চেন কিন্তু হবে ওখান থেকে। হ্যাঁ, বেদান্ত দর্শন, সেখান থেকে কিন্তু আমাদের 100% কোশ্চেন হবে, মাস্ট একদম। তো এবারে বেদান্ত দর্শন যেটা আছে, মানে আমাদের যে সিলেবাস, সেখানে আমরা বেদান্ত সার নামে পরিচিত। যেমন সাংখ্যকারিকা, ঠিক সেরকম ভাবে বেদান্ত সার। আচ্ছা, বেদান্ত সার কি জাতীয় গ্রন্থ বলো তো? কে বলো বলো, বেদান্ত সার কি জাতীয় গ্রন্থ? কে বলবে? স্যার প্রকরণ। প্রকরণ জাতীয় গ্রন্থ, তাই তো? দেখো, বেদান্ত সার আমাদের যে দর্শন আছে ইউনিট নম্বর 3 আর 4। তোমাদের যে আমাদের সিলেবাসের মধ্যে ইউনিট 3 আর ইউনিট 4, এই দুটো ইউনিট কি আছে বলতো? দর্শন। 3 নম্বর যে ইউনিট আছে সেখানে সিলেবাসের মধ্যে কি উল্লেখ করেছি না, ভারতীয় দর্শনের সামান্য পরিচয়। সেখানে আমরা পাবো শুধুমাত্র ভারতীয় দর্শনের যে সামান্য পরিচয় আছে, তার যে তথ্যগুলো আছে সেগুলো পাবো। আস্তিক দর্শন কি কি, নাস্তিক দর্শন কি কি, দর্শনের যে ডেভেলপার গুলো আছে, কে কোন দর্শনের প্রতিষ্ঠাতা, সেই তথ্যগুলো আমরা পাবো ওখান থেকে। আর 4 নম্বর ইউনিটে কি করতে হবে, তোমাদের বিশিষ্ট অধ্যয়ন। বিশিষ্ট অধ্যয়নের মধ্যে কি পাবো না, বিশিষ্ট অধ্যয়নের মধ্যে প্রথমেই তোমাদেরকে দেখতে হচ্ছে কি, সাংখ্যকারিকা, বেদান্ত সার, তর্ক সংগ্রহ, তর্ক ভাষা, অর্থ সংগ্রহ, হ্যাঁ, পতঞ্জলির যোগ সূত্র, কিছু কিছু তথ্য চলে আসছে। তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব, সদানন্দ যোগীন্দ্রের বিরচিত বেদান্ত সার। দেখো, প্রথমে আছে, দেখো এখানে ভূমিকা, ঠিক আছে, কি হচ্ছে তথ্যটা কি নিয়ে নি। দেখো বলেছে বেদান্ত হলো বেদের সিদ্ধান্ত। ভালো করে, বেদান্ত, বেদস্য অন্ত, অর্থাৎ কি, বেদের অন্তিমে কে থাকে বলতো? বেদস্য অন্তিম। বেদান্ত মানে কি, বেদের অন্তিম হচ্ছে উপনিষদ। দেখো, প্রথমে আমাদের থাকে বেদ, যদি আমরা দেখি প্রথমেই হচ্ছে সংহিতা, তারপরে ব্রাহ্মণ, তাই তো, তারপরে আরণ্যক, তারপরে হচ্ছে উপনিষদ। ঠিক আছে, তাহলে বেদস্য অন্তিম ভাগ। তাহলে বেদের অন্তিমে কে থাকছে? 1 নম্বর সংহিতা, 2 নম্বর ব্রাহ্মণ, 3 নম্বর আরণ্যক, আর 4 নম্বর হচ্ছে যোগীন্দ্র, এই উপনিষদ। তাহলে উপনিষদ হচ্ছে বেদের সিদ্ধান্ত, হচ্ছে বেদান্ত। ঠিক আছে, তাহলে উপনিষদ আসছে। বেদকে 4 ভাগে ভাগ করা যায়, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। এই মন্ত্রটাকে বলা হয় সংহিতা। ক্লিয়ার? তাহলে দেখো, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সর্বপ্রথম বেদান্তের প্রয়োগ কোথায় হয়েছিল? উপনিষদে। ভালো করে মনে রাখবে, বেদান্তের সর্বপ্রথম প্রয়োগ কোথায় হয়? উপনিষদে। উপনিষদ হলো বেদের অন্তিম ভাগ, তাই একে বেদান্ত বলা হয়। উপনিষদ বেদের অন্তিম ভাগ, তাই একে বেদান্ত বলা হয়। তাহলে বেদান্ত নাম, দেখো প্রথমেই আমাদের শ্লোক প্রথমেই আছে, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, বেদান্ত নাম উপনিষদ প্রমাণ। যে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, বেদান্তর পর্যায়ে কি পর্যায়ে হচ্ছে উত্তর মীমাংসা। দেখো এইখানে উত্তর মীমাংসা কোথা থেকে এলো আমাদের দেখতে হবে। আমাদের প্রথমত একটা দর্শন এখানে পাবে, মীমাংসা দর্শন। হ্যাঁ, মীমাংসা দর্শন। মীমাংসার আবার দুটো ভাগ, 1 নম্বর আসবে কি পূর্ব মীমাংসা, আর 2 নম্বর আসবে এখানে উত্তর মীমাংসা। তাহলে একদিকে পাবো পূর্ব মীমাংসা, অপর দিকে পাবো কি উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসার রচয়িতা কে? কে বলবে বলো, পূর্ব মীমাংসার রচয়িতা কে? জৈমিনী। জৈমিনী। পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনী পাবো এখানে, জৈমিনী। আর উত্তর মীমাংসা কে আসবে? বাদরায়ণ। এই বাদরায়ণ কে? বাদরায়ণের ফুল নাম কি বলতো? ফুল ফর্ম কি আছে? বাদরায়ণ বলা হচ্ছে। এই বাদরায়ণকে জানা আছে? কে বলবে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যে কি করেছিল? বেদের 4টা ভাগ করেছিল। ঠিক আছে, ঋক, সাম, যজু, অথর্ব। এবং জৈমিনীকে কি বেদ দিয়েছিল? কোন বেদ? 4 জন শিষ্যকে 4টা বেদ দিয়েছিল, মনে আছে তো? তার মধ্যে জৈমিনীকে সামবেদ দিয়েছিল। সামবেদ দিয়েছিল। ঋগ্বেদ কাকে দিয়েছিল বলো? ঋগ্বেদ কাকে দিয়েছিল? হ্যাঁ, পৈল। যজুর্বেদ বৈশম্পায়ন। বৈশম্পায়ন। অথর্ববেদ সুমন্তু। সুমন্তু। হ্যাঁ, সুমন্ত। আর সামবেদ হচ্ছে জৈমিনী। তাহলে এই যে জৈমিনী, এই বাদরায়ণ যে আছে এখানে, উত্তর মীমাংসা রচয়িতা বাদরায়ণ, এ কি ছিল? এই জৈমিনী হচ্ছে শিষ্য। ঠিক আছে, বাদরায়ণের শিষ্য হচ্ছে জৈমিনী। জৈমিনী কি করেছিল? মীমাংসা দর্শন রচনা করে কতগুলো অধ্যায়? 12টি অধ্যায় রচনা করে
কিন্তু গুরুদেব বলে কথা। তাহলে উত্তর মীমাংসা কি করে, সে মীমাংসারই 4টা খণ্ডকে লিখে দিয়ে বইটাকে একসঙ্গে জুড়ে দিয়ে কি হয়, 12র সঙ্গে 4 যুক্ত হয়ে কি হয়, 16টি অধ্যায় করে দেয়। প্রথম 12টি অধ্যায় হচ্ছে পূর্ব মীমাংসা নামে পরিচিত, পরে যে 4টি অধ্যায় সেটা কি, উত্তর মীমাংসা নামে পরিচিত। প্রথম 4টা অধ্যায়ে কি আছে, ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে একে ধর্ম মীমাংসা বলা হয়। আর পরের যে 4টা অধ্যায়, হ্যাঁ, এখানে ব্রহ্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে কি বলা হয়, একে ব্রহ্ম। তাহলে এই যে বাদরায়ণ আর এখানে উত্তর মীমাংসার রচয়িতা আর পূর্ব মীমাংসার রচয়িতাকে বললাম জৈমিনী। ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে এখানে দেখো বলেছে, আমাদের এখান থেকে দেখতে হবে, এখানে দেখো উপনিষদের অপর নাম বলছে কি, উপনিষদের অপর নাম আধ্যাত্মিক বিদ্যা বা আধ্যাত্মক বিদ্যা বা ব্রহ্মবিদ্যা। উপনিষদ বেদের অন্তিম ভাগ, তাই একে বেদান্ত বলা হয়। তাই একে কি বলা হয়, বেদান্ত। যে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। বেদান্ত দর্শনের প্রণেতাকে না আচার্য বাদরায়ণ, ব্রহ্মসূত্র নামক গ্রন্থের রচনাকার। বাদরায়ণ বেদান্ত দর্শনের প্রসিদ্ধ গ্রন্থ আর ব্রহ্মসূত্রের রচনাকার বলে মনে করেছেন। এখানে কি 4টি অধ্যায়, কি বললাম আগে তো আমরা আলোচনা করলাম, এখানে কতগুলো অধ্যায় আছে, 4টা অধ্যায় আছে। আর পূর্ব মীমাংসাতে কতগুলো অধ্যায় আছে, 12টা অধ্যায় আছে। দেখবে আমাদেরকে আলোচনা, আমাদের আছে অর্থ সংগ্রহ, হ্যাঁ, অর্থ সংগ্রহ আমাদেরকে পড়তে হয়, সিলেবাস আছে। তো সেই যে অর্থ সংগ্রহ দেখবে, ওখানে পূর্ব মীমাংসাকে বলা হয় কি, দ্বাদশ লক্ষণী। কেন বলা হয় দ্বাদশ লক্ষণী, এজন্যই বলা হয় সেখানে 12টি অধ্যায় যুক্ত হয়েছে বলে তাকে বলা হয় দ্বাদশ লক্ষণী। ক্লিয়ার? তাহলে এখানে বলে যে 4টি অধ্যায়, 16টি পাদ, 192টি অধিকরণ এবং 555টি সূত্র আছে। কোথায় না, বেদান্ত সারে, এবং বেদান্ত যে ব্রহ্মসূত্র নামক গ্রন্থে। ক্লিয়ার? তো এটা ছিল একটা ভূমিকা যে কোথা থেকে আমাদের গ্রন্থটা আসছে। হ্যাঁ, আমরা যে বললাম উত্তর মীমাংসা, তাহলে উত্তর মীমাংসা কেন বলা হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, তার পূর্ব মীমাংসার এই জিনিসগুলো ছিল, সেখান থেকে আমাদের উত্তর মীমাংসা এখানে ভাগ হয়ে এসেছে। ঠিক আছে, পরে দেখো পরে বলেছে ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্রকে কি নামে পরিচিত, দেখো অনেকগুলো নাম এখানে দেওয়া আছে। 1 নম্বর বলেছে ব্রহ্মসূত্র হচ্ছে উত্তর মীমাংসা, ব্রহ্মসূত্র হচ্ছে বাদরায়ণ সূত্র নামে পরিচিত, ব্রহ্ম মীমাংসা নামে পরিচিত, বেদান্ত সূত্র নামে পরিচিত, ব্যাস সূত্র নামে পরিচিত এবং শারীরক সূত্র নামে পরিচিত। তাহলে ক্লিয়ার? এর অপর নাম হিসাবে তোমরা ধরতে পারো যে ব্রহ্মসূত্রকে বা উত্তর মীমাংসা যেটা আছে তার অপর নামগুলো কি, বাদরায়ণ সূত্র, উত্তর মীমাংসা, ব্রহ্ম মীমাংসা, বেদান্ত সূত্র, ব্যাস সূত্র এবং শারীরক সূত্র নামে পরিচিত। কে না, এতগুলো নাম এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো বেদান্ত সার গ্রন্থের রচয়িতা কে না, সদানন্দ যোগীন্দ্র। বেদান্ত সার গ্রন্থের রচয়িতা হচ্ছে সদানন্দ যোগীন্দ্র, আর সদানন্দের গুরুকে ছিল অদ্বয়ানন্দ। ঠিক আছে, তাহলে বেদান্ত সার। আচ্ছা, সাংখ্যকারিকা রচয়িতা কে মনে আছে, সাংখ্যকারিকা রচয়িতা কে, ঈশ্বর কৃষ্ণ। সাংখ্যকারিকা রচয়িতা ছিল ঈশ্বর কৃষ্ণ। আর সদানন্দ যে আছে, হ্যাঁ, সে কিসের রচয়িতা না, বেদান্ত সার গ্রন্থের রচয়িতা। এবং সদানন্দের গুরুর নাম কি ছিল না, অদ্বয়ানন্দ ছিল সদানন্দের গুরুর নাম। এইবারে দেখো, এবারে আমাদেরকে দেখতে হবে প্রত্যেক গ্রন্থ আমরা যখন পড়বো বা পাঠ করব, প্রত্যেক গ্রন্থ পাঠ করবো বা পড়বো, তার পূর্বে যেমন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তার ভূমিকা সম্পর্কে আমাদেরকে জানতে হয়, ঠিক সেরকম ভাবে জানতে হবে কি বলতো, টিকা এবং টিকাকার। এইখান থেকে এই যে ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্য বা ভাষ্যকার, কি কি ভাষ্য রচনা হয়েছে এখান থেকে, হ্যাঁ, এরপরে কি বলবে কি কি ভাষ্য রচনা হয়েছে তার ভাষ্যকার গুলোকে দেখো, যেটা কোশ্চেন আসে বারবার। হ্যাঁ, ব্রহ্মসূত্র শারীরক ভাষ্য শঙ্করাচার্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কোশ্চেন এসে গেছে। ব্রহ্মসূত্র শারীরক ভাষ্য শঙ্করাচার্য। শারীরিক বা শারীরক হতো, শারীরক সূত্রের রচয়িতা, শারীরিক হয়েছে না, শারীরক, শারীরক সূত্রের রচয়িতা বাদরায়ণ ব্যাস। বিজ্ঞান মিতভ্রাষ্য বিজ্ঞান ভিক্ষু। শ্রীভাষ্য রহস্যত্রয় রামানুজাচার্য। পূর্ণপ্রজ্ঞ ভাষ্য মাধ্বাচার্য। বেদান্ত পারিজাত ভাষ্য নিম্বাকাচার্য। বেদান্ত পরিভাষা ধর্মরাজ, হ্যাঁ, ধর্মরাজ ধরেন্দ্র ইত্যাদি। তাহলে এখানে দেখবো ব্রহ্মসূত্র শারীরক ভাষ্য বারবার পরীক্ষাতে আসে। ঠিক আছে, রচয়িতা কে, ব্রহ্মসূত্রের শারীরক ভাষ্য শঙ্করাচার্য, আবার শারীরক সূত্রের রচয়িতা হচ্ছে বাদরায়ণ ব্যাস, মনে রাখবে। আর এখানে বিজ্ঞান মৃত ভাষ্য কে আসবে, বিজ্ঞান ভিক্ষু। মিনিমাম এই তিনটে ভালো করে 3-4টা দেখে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন বারবার চলে আসে।
তো সবগুলোই আমরা পড়বো। তাহলে প্রথমে ভূমিকা দেখবো, ভূমিকা দেখার পর কি বললাম, টিকা এবং টিকাকার, প্রত্যেকটি গ্রন্থ, যে কোনো গ্রন্থই তোমরা পড়ো না কেন, টিকা এবং টিকাকার সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। এবার আমরা বেদান্ত দর্শনের কি দেখবো, দেখো বেদান্ত সার যেটা আমরা পড়ছি তার মুখ্য কিছু বাক্য এখানে আমরা দেখে নেবো। হ্যাঁ, মুখ্য কিছু বাক্য পড়ে নেবো। যেমন মুখ্য প্রবচন কি আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। মুখ্য প্রবচন হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। প্রমাণ কি বলে, দেখো 6টা প্রমাণ এখানে পাওয়া যায়, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অভাব। এখন যা পরে আসবে যা, দেখো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অভাব, 6টা প্রমাণ এখানে পাবো। এখানে পদার্থ কতগুলো, দুটো পদার্থ, একটা হচ্ছে ব্রহ্ম আর 2 নম্বর কি জগৎ বা মায়া। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমাদের পাচ্ছি না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা 1 নম্বর হচ্ছে ব্রহ্ম, আর 2 নম্বর জগৎ, মায়া, অবিদ্যা, যে কোনো নাম তোমরা দিতে পারো এখানে। ক্লিয়ার? পরে দেখো কি আসবে, বেদান্তের সিদ্ধান্ত। বেদান্তের সিদ্ধান্ত বলছে বিবর্তবাদ, পরিণামবাদ, অভ্যাস, অনির্বচনীয়। বিবর্তবাদ, পরিণামবাদ, অভ্যাস, অনির্বচনীয় বেদান্তের সিদ্ধান্ত। মঙ্গলাচরণে কি বলছে, দেখো মঙ্গলাচরণ কি, অখণ্ডং সচ্চিদানন্দম, হ্যাঁ, অবাঙ্গ মানস গোচরম, আত্মানম অখিল ধারম, আশ্রয়ে অভীষ্ট সিদ্ধই। অর্থাৎ এখানে বলছে দেখো মঙ্গলাচরণ আমরা যে জানি, যে কোনো গ্রন্থ যাতে নির্বিঘ্নে সমাপ্তি ঘটে, নির্বিঘ্নে সমাপ্ত করার জন্য আমরা কি করি, সেই গ্রন্থকে আমরা লিখি। হ্যাঁ, কোন একটা ইষ্ট দেবতা তাকে স্মরণ করব, তারপর আমরা লিখতে শুরু করব। তো এখানে কোনো কাজ আরম্ভ করার পূর্বে যে মঙ্গলাচরণ করা হয় তা ভারতীয় পরম্পরার মধ্যে রয়েছে। আচার্য সদানন্দ বেদান্ত দর্শনের প্রকরণ গ্রন্থ বেদান্ত সারের নির্বিঘ্নে সমাপ্তির জন্য সচ্চিদানন্দ অবাঙ্গ মানস গোচরম সম্পূর্ণ সৃষ্টির আধার স্বরূপ অখণ্ড পরমপিতা পরমাত্মার বর্ণনা এখানে করেছেন। দেখো পরমাত্মার বর্ণনা এইখানে বলেছে, দেখো পরমাত্মার বর্ণনা করা হয়েছে, তাহলে পরমাত্মাকে সে কি করেছে, প্রণাম জানিয়েছে, তার বর্ণনা। তাহলে এই যে পরমাত্মা, আত্মা 4 প্রকার কিন্তু এখানে বিশেষণ পাওয়া যায়, 4 প্রকারের বিশেষণ। কিরকম, 1 নম্বর দেখো অখণ্ডম, 1 নম্বর হচ্ছে অখণ্ডম। 2 নম্বর সচ্চিত আনন্দম, সচ্চিত আনন্দম মানে সৎ, চিত এবং আনন্দ, এই যে অখণ্ডম, তারপরে সচ্চিদানন্দম, সৎ, চিত এবং আনন্দম। অবাঙ্গ মনস গোচরম, এই যে অবাঙ্গ মনস গোচরম, অবাঙ্গ মনস গোচরম। তারপরে কি পাবো, আত্মানম অখিল ধরম, ঠিক আছে, যে আত্মা, আত্মা বলেছে অখিল ধরম। এই যে 4 প্রকার বিশেষণ কিন্তু এখানে প্রয়োগ করেছে কে, হ্যাঁ, এখানে 4 প্রকার বিশেষণ করেছে মঙ্গলাচরণে। পরমাত্মাকে প্রণাম জানিয়েছে, নমস্কার জানিয়েছে, তার অখণ্ড পরম পিতার বর্ণনা করে গেছে, এবং এই যে পরম পিতার যে বর্ণনা করেছে তার 4টা বিশেষণ এখানে উল্লেখ করেছে এই তথ্যের মধ্যে। ক্লিয়ার? এইবারে দেখো যতটা পড়লাম তার মধ্যে কিন্তু আমাদের কিছু কোশ্চেন আমরাকে দেখতে হবে, যে এখান থেকে কি ধরনের কোশ্চেন এসেছে। ক্লিয়ার? কোন কোন ধরনের কোশ্চেন এসেছে এখানে, তাহলে এই কোশ্চেনটা আমাকে এখান থেকে দেখবো। দেখো আচ্ছা, সোলাং কি আছে বলো। প্রথম, বেদান্ত সারে প্রথম শ্লোকে প্রথম শব্দ ক। এমএইচ সেট, মহারাষ্ট্র সেট 2011 কোশ্চেন কি আসবে, অখণ্ডম লেখা আছে। এই দেখো প্রথমেই মঙ্গলাচরণে কি আছে, অখণ্ডম। অখণ্ডম। ক্লিয়ার? এই কোশ্চেন। বেদান্ত সার গ্রন্থস্ব প্রথম শ্লোকে সদানন্দা কম আশ্রয়ে, হ্যাঁ, এমএইচ সেট 2013 কোশ্চেন। কাকে আশ্রয় করেছে, কাকে প্রণাম জানিয়েছে, কাকে নমস্কার জানিয়েছে, হ্যাঁ, আত্মানম, পরমাত্মা, তাই তো। তাহলে কি আসবে, উত্তর কি আসবে এখানে, আত্মানম। তাহলে এই মঙ্গলাচরণ থেকে দেখো কোশ্চেন কি হতে পারে, প্রথম শব্দ ক অখণ্ডম, কাকে আশ্রয় করেছে, কাকে প্রণাম জানানো হয়েছে, আত্মানম। ঠিক আছে, এবারে বলবে আত্মার কতটি বিশেষণ হতে পারে, 4টা বিশেষণ, আর কি কি বিশেষণ সেটাও আমরা এখানে দেখলাম। ক্লিয়ার? পরে দেখো এবার আমাদের যে সিলেবাস অনুসারে আমরা যাব। প্রথমেই দেখো বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ। প্রথম যে পয়েন্ট এখানে আমাদের শুরু হচ্ছে, বেদান্তের পরিভাষাটা কি, বেদান্ত কাকে বলে বা বেদান্তের পরিভাষা কি, না বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ। বেদান্ত নাম হচ্ছে উপনিষদ প্রমাণ, উপকারক গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র বা শারীরক সূত্র, উপকারক গ্রন্থ হিসেবে পরিচিত। বেদান্ত নাম কিম, দেখো কোশ্চেন দেখো, ইউজিসি 73 মানে ট্র্যাডিশনাল সংস্কৃত 2017 কোশ্চেন ছিল বেদান্ত নাম কিম, কি আসবে, উপনিষদ প্রমাণম
বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। 2 নম্বর কোশ্চেন দেখো, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্র ইত্যত্র বেদান্ত অনুসারেণ উপনিষদ ইত্যস্য গ্রহণং কস্মিন প্রমাণে ভবতি। বলছে উপনিষদ বলেছে এখানে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, বলছে এটা কোন প্রমাণের মধ্যে পাওয়া যায়? কোন প্রমাণ? শব্দ প্রমাণ। কে বলবে বলো তো, কারণটা কি বলো, কে বলবে? কে বলবে এটা শব্দ প্রমাণ কেন হলো? উত্তরটা ব্যাখ্যা করো, কে বলবে? আপ্তবাক্য হিসাবে ধরা হয় উপনিষদের প্রমাণকে। তো বাক্য দেখো, আমাদের যে শব্দটাকে কি বলা হয়? আপ্তবাক্য বা যথার্থ বক্তা, তাই তো? যিনি যথার্থ বক্তা তিনি রচনা করেছে। আর এখানে উপনিষদ যে আছে বাদরায়ণ, বেদের যে রচনাকার স্বয়ং, তাই তো? তাহলে এখানে তার যে মানে বাক্য, যথার্থ বক্তার যে বাক্য, সেটা কি হবে? সেটা শব্দ প্রমাণ হিসেবে চলে আসে। তাহলে উপনিষদ কি আছে? শব্দ প্রমাণের মধ্যে অন্তর্ভুক্ত। ড্যাশ নাম ও উপনিষদ প্রমাণম, কি হবে? বেদান্ত নাম ও উপনিষদ। হ্যাঁ, গুজরাট সেট। দেখো কোন কোন রাজ্যে কোশ্চেন কিভাবে হয়েছে। বেদান্ত সারক্ত, বেদান্ত শব্দ সে ক্যা প্রকট, মানে বেদান্ত শব্দের অর্থ কি বলো? কে আছে দেখে দাঁড়াও, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। হ্যাঁ, আচ্ছা অনুশ্রী আছে, অনুশ্রী জানা আছে, বলো কি আসবে? বেদান্ত সারক্ত, বেদান্ত শব্দ থেকে কি প্রকট বা প্রকটিত হয় বলো? শুভদীপ আছে, বলো। वेदों के अंतिम भाग उपनिषद पर प्रतिष्ठित হ্যাঁ দেখো, यह शास्त्र। অন্তিম ভাগ, বেদান্ত শব্দ বলতে কি বোঝাচ্ছে? বেদের অন্তিম ভাগ উপনিষদ পর প্রতিষ্ঠিত, মানে উপনিষদের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র যে দর্শন, তাকেই বলা হচ্ছে বেদান্ত। উপরের যে অপশন গুলো দেখো, বেদ কা অন্ত অথবা সমাপন, বেদের অন্ত বা শেষ কি হবে? হবে না। বেদ সে আগে কা চিন্তন, এটাও নয়। বৈদিক যজ্ঞাদি কর্ম কা পরিত্যাগ, এটাও নয়। অরিজিনাল যে উত্তর এখানে কি আসছে? বেদকে অন্তিম ভাগ, মানে বেদের অন্তিম ভাগ কে? উপনিষদ। এই উপনিষদের পর প্রতিষ্ঠিত, এর উপরে প্রতিষ্ঠিত শাস্ত্র যে দর্শন, তাকে বলা হচ্ছে বেদান্ত। তাহলে দেখো, যেটুকু আমরা পড়লাম এখানে, যে উপনিষদের যে বেদান্তের পরিভাষা, সেই বেদান্তের পরিভাষা থেকে কি কি কোশ্চেন হয়, ক্লিয়ার? তাহলে বেদান্তের পরিভাষা থেকে আমরা যেটুকু কোশ্চেন পেলাম সেটা আমরা এখানে দেখলাম। তো এরপরে আমরা কি দেখবো? বেদান্ত থেকে যেটুকু পড়েছি, এবারে তোমাদের যে মূল পয়েন্ট, মানে আমাদের সিলেবাস যেটাকে বলবো, যে বেদান্ত স্যারের যে সিলেবাস আছে, সেই সিলেবাসের কোশ্চেন শুরু হচ্ছে, মানে টপিক শুরু হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়। বেদান্ত স্যারের যে সিলেবাস অনুবন্ধ চতুষ্টয়, সেইখান থেকে আমাদের পাঠ্য শুরু হবে এবারে, ক্লিয়ার? এই অনুবন্ধ চতুষ্টয় এটা কে পড়ে নিতে পারে, তুমি ধরে নিতে পারো তার কি বলে 40% কিন্তু সিলেবাস এখানেই শেষ। অনুবন্ধ চতুষ্টয়ের মধ্যেই 40% সিলেবাস এখানে পাওয়া যাবে। দেখো, অনুবন্ধ চতুষ্টয়, ঠিক আছে? তাহলে অনুবন্ধ প্রথম কোশ্চেন হয়ে যায়, অনুবন্ধ কি? হ্যাঁ, অনুবন্ধ কয় প্রকার, এই টাইপের কোশ্চেন অনেক কিন্তু এসেছে। দেখো আগে শ্লোকটা দেখে নিই। তত্র অনুবন্ধ নামাধিকারী নাম অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি। তত্র অনুবন্ধ, তত্রানুবন্ধ, তত্র অনুবন্ধ, অনুবন্ধগুলো কি কি? নাম আছে, হ্যাঁ, নামগুলো কি কি? অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। তাহলে বেদান্ত শাস্ত্রে অনুবন্ধ 4 প্রকার। একটা কোশ্চেন এখানে, যে অনুবন্ধ কতবিধ? অনুবন্ধ 4 প্রকার। 1 নম্বর হচ্ছে অধিকারী, 2 নম্বর বিষয়, 3 নম্বর সম্বন্ধ, হ্যাঁ, 4 নম্বর হচ্ছে প্রয়োজন। অধিকারী, বিষয়, সম্বন্ধ এবং প্রয়োজন। অধিকারী কে? প্রথমে দেখো অধিকারী, অধিকারী তু বিধিবৎ। অধিকারীটা কে আসছে প্রথমে? অধিকারী তু বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাতত অধিগত অখিল বেদার্থ অস্মিন জন্মনি জন্মান্তরে বা কাম্য নিষিদ্ধ বর্জন পুরো সরং নিত্য নৈমিত্তিং প্রায়শ্চিত্ত পাসনা অনুষ্ঠানেন নির্গত কলমশতয়া নিত্যান্ত নির্মল শান্ত সাধন যদুষ্টয় সম্পন্ন প্রমাতা। দেখো কয়েকটা পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করে দিল। হ্যাঁ, প্রমাতা, প্রমাতা সাধন চতুষ্টয়, মূল মূল পয়েন্ট দেখো, সাধন চতুষ্টয়, প্রমাতা, হ্যাঁ, আর এইখানে বলেছে কি বলেছে?
এই জন্মে অথবা পরের জন্মে কি বলেছে, কাম্য নিষিদ্ধ বর্জন আর নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনাকে কি করতে হবে, স্বীকার। দেখো এখানে পয়েন্ট তোমরা পাবে এই জায়গাতে। প্রথমে হচ্ছে অধিকারীর মধ্যে কি আসছে, নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম দুটো কর্মকে কি করতে হচ্ছে, বর্জন করতে হচ্ছে। নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্মকে বর্জন করতে হবে। 3 নম্বর কর্ম হচ্ছে আমাদের কাম্য আর নিষিদ্ধ কর্মকে বর্জন। কাম্য আর নিষিদ্ধ কর্মকে বর্জন করছে। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা 4টা কর্মকে আমরা কি করব, স্বীকার করব। ঠিক আছে, তার সাথে সাধন চতুষ্টয় আসবে, সাধন চতুষ্টয়কে স্বীকার করা হবে। হ্যাঁ, সেই সকল প্রমাতা, প্রমা শব্দের অর্থ হচ্ছে যথার্থ জ্ঞান, আর প্রমাতা মানে কি বলাচ্ছে, যিনি যথার্থ জ্ঞানের অধিকারী। তাহলে অধিকারী বলতে সেই হলো, অধিকারী হলো সেই প্রমাতা, অধিকারী হলো সেই প্রমাতা যেখানে বেদ বেদাঙ্গের বিধিপূর্বক অধ্যয়ন করে সমস্ত বেদান্তের অর্থকে সামান্য রূপে জানা যায় এবং এই জন্মে অথবা অন্য জন্মে বেদ অধ্যয়ন করেছে। শাস্ত্রের দ্বারা কথিত নিষিদ্ধ কর্মকে পরিত্যাগ করা, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত এবং উপাসনা অনুষ্ঠান করা বা করে নিজের মনকে নির্মল শুদ্ধ করে সাধন চতুষ্টয়কে সম্পন্ন করে সেই প্রমাতা বা পুরুষ বা ব্রহ্মবিদ্যা বেদান্তের অধিকারী হয়। তাহলে কতগুলো পয়েন্ট এখানে পেলাম, দেখো আমরা ক্লিয়ার। এইখান থেকে দেখবে একটা মিনিমাম কোশ্চেন তোমাদের থাকে, অনুবন্ধ কয় প্রকার, 4 প্রকার, কি কি নেই। অধিকারী, অধিকারীর যে সংজ্ঞাটা কি, অধিকারীর সংজ্ঞা আমরা দেখে নিলাম। এবারে যে কর্মগুলো পাবো দেখো, সেই কর্ম থেকে কিন্তু আমাদের কোশ্চেন তো আসে, সেই কর্ম সম্পর্কে আইডিয়া তোমাদেরকে পেতে হবে। দেখো কর্মের ছকটা দিয়ে দিয়েছি, কর্মের নাম, কর্মের লক্ষণ, কর্মের উদাহরণ। কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্ম, কাম্যকর্ম নিষিদ্ধ কর্মকে বলেছিল বর্জন করতে হবে, কাম্যকর্ম নিষিদ্ধ কর্মকে বর্জন করতে হবে, স্বীকার করা যাবে না। কাম্যকর্ম কি আছে, কাম্যানি স্বর্গাদি ইষ্ট সাধনানি জ্যোতিষ্ঠমাদিনী, স্বর্গাদি কামনা সাধন স্বরূপ জ্যোতিষ্ঠম যাগ আদি কাম্যকর্ম। তাহলে কাম্যকর্মের উদাহরণটা পরীক্ষাতে কোশ্চেন আসবে, জ্যোতিষ্ঠম যাগটাকে কোন কর্মের মধ্যে আনছে, জ্যোতিষ্ঠম যাগটা কি, এটা হলো কাম্যকর্ম। নিষিদ্ধ কর্মটা কি, নিষিদ্ধানি নরকাদ্যি, হ্যাঁ নরকাদ্য অনিষ্ট সাধনানি ব্রাহ্মণ হননাদিনী, অর্থাৎ নরকাদি অনিষ্ট স্থানের প্রাপ্তি, ব্রাহ্মণ হত্যা এবং গো হত্যা ইত্যাদি। তাহলে দেখো কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্মকে আমরা কি করছি, বর্জন করে দিতে হবে, এই কর্মকে স্বীকার করতে পারবো না। ব্রাহ্মণ হত্যা করা চলবে না, গো হত্যা করা চলবে না, স্বীকার, স্বাস্থ্য বিরুদ্ধ কাজ এগুলো। ঠিক আছে, নিত্য কর্ম যেটা আমাদেরকে করতে হবে, নিত্য কর্ম মানে কি, প্রতিদিন সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা বন্দনা, সন্ধ্যা দিলে কি হবে, হ্যাঁ বলছে কি হবে সেটা জানা নেই, না যদি করো সন্ধ্যা বন্দনা কি আসবে, হ্যাঁ তাহলে ক্ষতি আছে, সন্ধ্যা বন্দনা দিতে হবে, উপকার কিছু নেই, সন্ধ্যা বন্দনা দিতে হবে। নিত্যান্য অকরণে পত্তবায় সাধনানি সন্ধ্যা বন্দনা আদিনী, অর্থাৎ যে কর্ম না করিলে ভবিষ্যতে দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকে তাকে নিত্যকর্ম বলা হয়, করলে কোনো উপকার নাই, না করলে ভবিষ্যতে দুঃখ পেতে পারো, নিত্যকর্ম এটাকে গ্রহণ করতে হবে। নৈমিত্তিক কর্ম, নৈমিত্তিক কানি পুত্র জন্মাদ্য অনুবন্ধিনী জাতেষ্ঠদিনী, পুত্র জন্ম হওয়ার পর যে কর্ম করা হয় তা জাতেষ্ঠী যোগ্য, নৈমিত্তিক নামে পরিচিত। জাতেষ্ঠী যোগ্য, পুত্র লাভ, উপনয়ন ইত্যাদি। প্রায়শ্চিত্ত কর্ম কি আসবে, প্রায়শ্চিত্ত কর্ম বলেছে পাপক্ষয়, যে পাপ করেছে সেই পাপকে ক্ষয় করতে হবে। সাধনানি চান্দ্রায়নাদিনী, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কর্ম করা হয় তাকে প্রায়শ্চিত্ত কর্ম বলা হয়, তাকে যেমন চান্দ্রায়ন যাগ, পাপ থেকে মুক্তির জন্য যে কর্ম করা হয় তাকে কি বলা হচ্ছে, প্রায়শ্চিত্ত কর্ম বলা হয়, যেমন চান্দ্রায়ন যাগ। ক্লিয়ার। আর শেষে পাবো দেখো উপাসনা কর্ম, উপাসনানি, উপাসনানি সগুণ ব্রহ্ম বিষয় মানস ব্যাপার পানি সান্ডিল্য বিদ্যাদিনী। তাহলে সগুণ ব্রহ্ম বিষয়ে মানস ব্যাপার ধ্যান তার স্বরূপ যে সান্ডিল্য বিদ্যাকে উপাসনা কর্ম বলা হয়, সান্ডিল্য বিদ্যা উদাহরণ। তাহলে প্রথমত দেখো তোমাদেরকে যেটা পড়তে হবে, কর্মের নাম, কর্মের লক্ষণ, কর্মের উদাহরণ। ভালো করে দেখবে কোশ্চেন কিন্তু প্রায় প্রত্যেক বাড়ি প্রায় কোশ্চেন থাকে। কর্মের নাম কাম্যকর্ম, তার লক্ষণ কি আছে, তার উদাহরণ কি, নিষিদ্ধ কর্ম লক্ষণ কি, উদাহরণ কি,
নিত্যকর্ম লক্ষণ কি, উদাহরণ কি? ক্লিয়ার? প্রত্যেকটা কর্মের লক্ষণ আর উদাহরণ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরীক্ষাতে প্রায় কোশ্চেনটা থাকে লক্ষণ আর উদাহরণ। ক্লিয়ার? এবারে তাহলে কর্ম দেখলাম, আর কি দেখলাম এখান থেকে? কর্মের লক্ষণ, দেখো কর্ম, কর্মের লক্ষণ আর তার সঙ্গে কর্মের উদাহরণ। এইবারে বলেছে দেখো কর্ম দুটিকে ত্যাগ করতে হবে। কোন দুটো কর্মকে? কাম্য কর্ম, জ্যোতিষ্ঠম যাগ, নিষিদ্ধ কর্ম, ব্রাহ্মণ হত্যা। এই দুটো কর্মকে আমাদেরকে ত্যাগ করতে হবে, কারণ এই দুটো কর্ম আমরা স্বীকার করতে পারবো না। তাহলে স্বীকার কোনগুলোকে করছি? দেখো স্বীকার করছি নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম, উপাসনা কর্ম। এই চারটা কর্ম আছে, এই চারটা কর্মকে আমরা স্বীকার করব। এবারে বলেছে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত এর মুখ্য বা পরম প্রয়োজন কি? হ্যাঁ, মুখ্য বা পরম প্রয়োজন আর গৌণ প্রয়োজন বা অবান্তর প্রয়োজনটা কি? তাহলে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্তের পরম প্রয়োজন বুদ্ধি বা চিত্ত শুদ্ধি। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্তের পরম প্রয়োজন বুদ্ধি বা চিত্ত শুদ্ধি। আর গৌণ বা অবান্তর ফল যে আছে তার পরম প্রয়োজন স্বর্গাদি লোকপ্রাপ্তি, পিতৃ লোকপ্রাপ্তি, সত্য লোকপ্রাপ্তি ইত্যাদি। তাহলে এটাও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেয় যে কর্ম বা কর্মের ফল কি কি আছে। কর্ম, কর্মের ফল কি আছে সেটাও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। উপাসনা কর্ম কি বলেছে? চিত্তের একাগ্রতা। উপাসনা চিত্তের একাগ্রতা, ব্রহ্ম লোকপ্রাপ্তি বা দেব লোকপ্রাপ্তি। ব্রহ্ম লোকপ্রাপ্তি বা দেব লোকপ্রাপ্তি। তাহলে কর্ম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম। মুখ্য বা পরম প্রয়োজন কি বলেছে? বুদ্ধি বা চিত্ত শুদ্ধি। আর গৌণ বা অবান্তর প্রয়োজন কি বলছে? স্বর্গাদি লোকপ্রাপ্তি, পিতৃ লোকপ্রাপ্তি বা সত্য লোকপ্রাপ্তি। উপাসনা, উপাসনা বলে চিত্তের একাগ্রতা। আর গৌণ বা অবান্তর ফল কি বলেছে? ব্রহ্ম লোকপ্রাপ্তি বা দেব লোকপ্রাপ্তি। তাহলে পরম প্রয়োজন আর অবান্তর বা গৌণ প্রয়োজন দুটো কিন্তু ভালো করে তথ্য এখান থেকে তোমরা দেখবে। ক্লিয়ার? কর্মের দ্বারা পিতৃলোক প্রাপ্ত হয়, বিদ্যার দ্বারা দেবলোক প্রাপ্ত হয়। এবার দেখো ছটা যে কর্ম আমরা দেখলাম তার উদাহরণ দেখলাম, তার লক্ষণ দেখলাম। এই ছটা কর্ম, তার উদাহরণ, তার লক্ষণ থেকে কি কোশ্চেন এসছে একটু দেখে নাও। কর্ম, উদাহরণ, তার লক্ষণ। দেখো বেদান্ত অনুসারং কর্মাণি কতবিধ? বেদান্ত অনুসারে কর্ম বলেছে কত প্রকার? ষটবিধ। সুদীপ আছে, সুদীপ বলো তো তর্ক সংগ্রহ অনুসারে কর্ম কয় প্রকার? তর্ক সংগ্রহ বলো। ন্যায় বৈশেষিক মত, হ্যাঁ ন্যায় বৈশেষিক মতে তর্ক সংগ্রহ বলো কতবিধ কর্ম? বলবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুদীপ আছে না নেই? আছে। আচ্ছা সঙ্গীতে দিয়ে আছে, সঙ্গীতে দিয়ে বলো কি আসবে? কর্ম কয় প্রকার? তর্ক সংগ্রহ মতে, তোমরা দর্শনই তো নাকি? বলো শুভদীপ বলো কি আসবে, কত আসবে? 5 প্রকার। তর্ক সংগ্রহ মতে উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ, গমন। কিন্তু যখনই বেদান্ত সার মতে চলে আসবে 6 প্রকার। ক্লিয়ার? পাণিনি মতে কর্ম, পাণিনি কর্তৃদৃশ্যতমং কর্ম। ক্লিয়ার? কোশ্চেন দেখো এরকম কোশ্চেন হতে পারে, কিন্তু কার মত শিখেছি সেটা দেখতে হবে, সেভাবে কোশ্চেন হবে। ক্লিয়ার? আচ্ছা মৌসুমী আছে, বলো প্রায়শ্চিত্ত কর্ম কি? উদাহরণ কি হবে? প্রায়শ্চিত্ত কর্ম কোনটাকে বলা হয়? প্রায়শ্চিত্ত কর্ম কোনটাকে বলে? চান্দ্রায়ন যাগ, প্রায়শ্চিত্ত পাপ ক্ষয় করার জন্য প্রায়শ্চিত্ত। বেদান্ত অনুসারং সগুণ ব্রহ্ম বিষয়ে মানস ব্যাপার রূপান। সগুণ ব্রহ্ম বিষয়ে মানস ব্যাপার রূপানি। পিঙ্কি আছে, কি হবে উত্তর? লক্ষণ দিয়েছে এটা।
বেদান্ত সার মতে সগুণ ব্রহ্ম বিষয়ে মানস ব্যাপারে মানে কি আসবে? উপাসনা কর্মানি, উপাসনা কর্ম। হ্যাঁ, বেদান্ত অনুসারে। দেবশ্রী আছে পরে কোশ্চেন। বেদান্ত মতে অসমীচীন কথনম, অসমীচীন কথন বলেছে এখানে। অসমীচীন কোনটা? 2019-এর কোশ্চেন যদিও। নিত্যানি কর্মানি অনিষ্ট সাধনানি, নিত্যকর্ম তো সন্ধ্যা বন্দনা হয়, তাই জন্য এটা ভুল আছে। নিত্যকর্ম কি অনিষ্ট সাধন হয়? না, সন্ধ্যা বন্দনা দিনি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অসমীচীন মানে ভুল তথ্য, কোনটা সঠিক তথ্য নয়। আর কি আছে এখানে? অপর্ণা আছে নাকি? আচ্ছা বলো, অনিষ্ট সাধন কর্ম কোনটা? অনিষ্ট সাধন কোনটা? নিষিদ্ধ নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম। সান্ডিল্য বিদ্যা, উপাসনা কর্ম। তাহলে দেখো এই যে কোশ্চেন গুলো আছে এগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই যেটুকু উপরটা থেকে দেখলেই কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এই যেমন একটু আগে পড়েছিলাম, দেখো বেদান্ত অনুসারে উপাসনার পরম প্রয়োজন কি, হ্যাঁ, অবান্তর প্রয়োজন কি, তাহলে অবান্তর প্রয়োজন, পরম প্রয়োজন, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু এখানে এসেছে। এই কোশ্চেন গুলোকে ভালো করে দেখে নাও আর টপিক গুলোকে ভালো করে পড়ো, দেখো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। এগুলো চাপের কিছু নেই। ক্লিয়ার? এই কোশ্চেন গুলো পড়ে নেবে। তারপরে দেখো আমাদের একটা পয়েন্ট পড়লাম, হ্যাঁ, আমরা অধিকারী চলছে, আমাদের অধিকারী। অধিকারীর মধ্যে আমরা কি কি দেখেছি? শুধুমাত্র 6টা কর্ম পড়লাম। কর্ম, কর্মের ফল, কর্মের লক্ষণ, হ্যাঁ, আর কর্ম কি কি তথ্যগুলো আছে, উদাহরণগুলো কি আছে, কোশ্চেন কি আছে। এইবার আমাদের যেটা দেখবো সাধন চতুষ্টয়। সাধন চতুষ্টয় জিনিসটা কি? সাধন চতুষ্টয় কয় প্রকার? না, সাধন চতুষ্টয় তো চতুষ্টয় মানে 4 প্রকারই বলেছে। নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য এবং অনিত্য, নিত্যানিত্য বস্তু, ব্রহ্মসত্য, হ্যাঁ, নিত্য ব্রহ্ম এবং নিত্য, তৎ বস্তু কি বলেছে? বস্তু তৎ অনিত্য অখিলম, বাকি সবই অনিত্য। তাহলে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ। নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, আর সমাধি সটক সম্পত্তি, সম দম আদি, সমাধি, সম আদি, সমাধি সটক সম্পত্তি, সম দম উপরতি তিতিক্ষা, এভাবে বিভিন্ন 6টা সম্পত্তি আসবে। আর 3 নম্বর গেল। আর 4 নম্বর হচ্ছে তোমাদের মুমুক্ষত্ব মানে মোক্ষেচ্ছা। তাহলে 4টা সাধন চতুষ্টয় 4 প্রকার। নিত্যানিত্য বস্তু বিবেক 1 নম্বর পেলাম, ইহামূত্র ফলভোগ বিরাগ 2 নম্বর, ঠিক আছে, সমাধি সটক সম্পত্তি 3 নম্বর, আর মুমুক্ষত্ব হচ্ছে 4 নম্বর। তাহলে এই যে 4টা তথ্য আছে সাধন চতুষ্টয়ের 4টা তথ্য সম্পর্কে কিন্তু জানতে হবে। নিত্য এবং বলছে ব্রহ্ম এবং নিত্যম বস্তু, তৎ অন্যত্র অখিলম অনিত্যম। ব্রহ্মই হচ্ছে নিত্য, তাছাড়া সকলই কি বলেছে? সকল বস্তু হচ্ছে অনিত্য। ব্রহ্মই হচ্ছে একমাত্র নিত্য বা সত্য, ব্রহ্ম ছাড়া সবই অনিত্য। এই বিবেচনা বা আপাত নিশ্চয়কে নিত্যানিত্য বস্তু বিবেক বলে পরিচিত। ক্লিয়ার? ইহামূত্র ফলভোগ বিরাগ, ইহামূত্র মানে ইহলৌকিক এবং পারলৌকিক সকল প্রকার ভোগ হইতে যে আত্যন্তিক বিরাগ, তাই হলো ইহামূত্র ফলভোগ বিরাগ। ইহলোক আর পরলোক দুটো লোক থেকে কি হচ্ছে? নিজেকে গুটিয়ে রাখা। সমাধি সটক সম্পত্তি, সমাধি, সম, হ্যাঁ, সমাধি দেখো বলেছে সম স্থাবত আছে না, এখানে দেখবে সমন মনন নিদিধ্যাসনকে ছাড়া সকল বিষয় থেকে মনকে সরিয়ে নেওয়া হলো সম। এইখানে মনে রাখবো, হ্যাঁ, এই যে মনস নিগ্রহ, তাহলে শ্রবণ মনন নিদিধ্যাসন আসন, একে ছাড়া সকল বিষয় কি হচ্ছে? সেটা হলো সম। এই সমটা হচ্ছে কি বলতো? শ্রবণ মনন মানে কি? অন্তর ইন্দ্রিয় যুক্ত। ভালো করে বুঝে রাখবে, শ্রবণ মনন আসন এটা কি? এটা হচ্ছে অন্তর ইন্দ্রিয় যুক্ত, অন্ত। আর দম হচ্ছে কি? বাহ্যেন্দ্রিয়। ওটা অন্তর ইন্দ্রিয়, এটা হচ্ছে বাহ্যেন্দ্রিয়। হ্যাঁ, আত্মা বিষয়ক শ্রবণাদি ভিন্ন বিষয় হইতে বহিরিন্দ্রিয়ের নিবৃত্তিকে দম বলা হয়। তাহলে শ্রবণ ইন্দ্রিয় হচ্ছে কি? অন্তরিন্দ্রিয়, আর দম হচ্ছে কি? বাহ্যেন্দ্রিয়। ক্লিয়ার?
পরে দেখো পাবো উপরতি, 3 নম্বর দেখো উপরতি, নিবর্তিতা নাম এতেসাং, ঠিক আছে, তদ অতিরিক্ত বিষয়েভ্য উপরমনম উপরতি, এটা একটা লক্ষণ, অথবা বিহিতানাং কর্মণাং বিধিনা পরিত্যাগ, এটা একটা লক্ষণ। এই দুটো লক্ষণই কিন্তু আমাদের পরীক্ষাতে পড়ে, দুটো লক্ষণই, মানে এই যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো পরীক্ষাতে আমাদের পড়বে। দম তার অর্থটা কি বা তার লক্ষণ কি, সম তার লক্ষণ কি, উপরতি তার লক্ষণ কি। তিতিক্ষা, তিতিক্ষা বলেছে কি শীত উষ্ণ আদি, শীত এবং উষ্ণ আদি দ্বন্দ্ব সহিষ্ণুতা হলো তিতিক্ষা। শীত উষ্ণ যেমন হয় না, শীত উষ্ণ, মান অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয় ইত্যাদি দ্বন্দ্বকে সহ্য করার যে ক্ষমতা তা হলো তিতিক্ষা। ক্লিয়ার? সমাধান, পরে কি বলছে দেখো, সমাধান, নিগৃহীতানি মনসহ শ্রবণাদৌ তদনুগুণ বিষয়ে চ সমাধি সমাধানম, অর্থাৎ নিগৃহীত মনের শ্রবণাদি ও তদ অনুকূল বিষয়ে নিরন্তর চিন্তাকে সমাধান বলা হয়। শ্রদ্ধা, গুরুপদিষ্ট বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা, গুরুপদিষ্ট বেদান্ত বাক্যেষু, হ্যাঁ গুরুপদিষ্ট, গুরুর উপদেশ এবং বেদান্ত প্রভৃতি শাস্ত্রের বাক্যের যে বিশ্বাস তাকে বলা হচ্ছে শ্রদ্ধা। আর পরে থাকবে মুমুক্ষত্বম, মানে মোক্ষেচ্ছা, মুক্তির ইচ্ছাযুক্ত হওয়াই হচ্ছে মুমুক্ষত্ব, মুক্তির ইচ্ছাযুক্ত হওয়াই হচ্ছে মুমুক্ষত্ব। ক্লিয়ার? তাহলে এই যে তথ্যটা 4টা সাধন চতুষ্টয় সম্পর্কে আমরা জানলাম। তাহলে 1 নম্বর কি দেখলাম, 6টা কর্ম দেখেছি, এইখানে কি দেখলাম, সাধন চতুষ্টয় আমরা দেখলাম 4টা তথ্য। এখনো কিন্তু আমাদের কি চলছে, অনুবন্ধ চতুষ্টয় যে পড়েছিলাম তার অধিকারীটাই চলছে। অধিকারী দেখো এর কোশ্চেন কি আসছে, অধিকারী থেকে কি কি কোশ্চেন এসছে দেখে নাও ভালো করে, কি কোশ্চেন হতে পারে। মৌসুমী আছে, বলো সাধন চতুষ্টয়ের অন্তর্গত কোনটা, সাধন চতুষ্টয় কোনগুলোকে বলবো আমরা, সাধন চতুষ্টয় কোনটাকে বলবো বলো। ঈশ্বর, ঈশ্বর তো হবে না, ব্রহ্মজ্ঞান হবে না, উপনিষদ হবে না, নিত্যানিত্য বস্তু বিবেক, 1 নম্বর নিত্যানিত্য বস্তু বিবেক। 2 নম্বর কি ছিল, ইহামাত্র ফলভোগ বিরাগ, কি ছিল, সমাধি শতক সম্পত্তি, সমাধি শতক সম্পত্তি। আর 4 নম্বর, মুমুক্ষুত্বম। 4 নম্বর দেখো পরের কোশ্চেন 2 নম্বর, সাধন চতুষ্টয় মে কন নেই হ্যায়, নিত্যানিত্য বস্তু বিবেক আছে, সমাধি শতক সম্পত্তি আছে, মুমুক্ষুত্বম আছে, তাহলে আত্মসংযোগ, আত্মসংযম নেই। সাধন চতুষ্টয় সম্পন্ন কিসকে লিয়ে है, সাধন চতুষ্টয় সম্পন্ন কার জন্য, অধিকারী। সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারী। ক্লিয়ার? ব্রাহ্মেন্দ্রিয়ানাং তৎ ব্যতিরিক্ত বিষয়েভ্য নিবর্তনং কিম, বাহ্যেন্দ্রিয়ানাং তৎ ব্যতিরিক্ত, যে বাহ্যেন্দ্রিয় বললেই মানে আমি বলেছিলাম কি দম, আর অন্তরিন্দ্রিয় বললে আসবে সম, অন্তরিন্দ্রিয় মানে সম, আর বাহ্যেন্দ্রিয় বললেই দম। ক্লিয়ার? দেখো বেদান্ত সারে তিতিক্ষা কিম লক্ষণম, তিতিক্ষা কি হবে, শীত উষ্ণ, উষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণুতা, এটা আসবে তিতিক্ষার লক্ষণ। এই যে দেখো তিতিক্ষা কাকে বলা হয়, ইউপিপিজিতে কোশ্চেন এসেছিল, সবই মৌসুম মে সহন করনে वाला, বলেন আমার তিতিক্ষা ধরেছে, আমার তিতিক্ষা মানে সহ্য করতে পারছি না, হ্যাঁ, সবই মৌসুম মে सहने वाला অভ্যাস তাকে বলা তিতিক্ষা। তারপরে দেখো মোক্ষেচ্ছা, মোক্ষেচ্ছা কি বলা হচ্ছে, মুমুক্ষত্বম, মুমুক্ষত্বম মোক্ষেচ্ছা। এইভাবে দেখো কিছু কোশ্চেন এখানে আছে। দম উচ্চতে, দেখো দম আবার দিয়েছে, দম উচ্চতে, দম অন্তরিন্দ্রিয় সম, আর দম হ্যাঁ বাহ্যেন্দ্রিয়, বিহিতানাং কর্মণা বিধিনাং পরিত্যাগ কি আসবে, উপরতি, আর বেদান্ত শ্রদ্ধা আছে না, 4টা লক্ষণ দেখো। এইভাবে দেখো এখানেও তোমাদের যে কিছু কোশ্চেন এখান থেকেও তোমরা দেখতে পাবে। আচ্ছা মৌসুমী কি বলছে, স্যার আমার কথা, হ্যাঁ শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। দেখো টোটাল এই যে কোশ্চেন গুলো দেখে নাও। দেখো সম দমাদি, সমাধি ষটক সম্পত্তি নাস্তি, সমাধি ষটক সম্পত্তি নাস্তি, কি আসবে, উপরতি, শ্রদ্ধা, সমাধান না বৈরাগ্যম, কি আসবে, বৈরাগ্য। গুরুপদিষ্ট বেদান্ত বাক্যেষু বিশ্বাস
শ্রদ্ধা। গুরুপদিষ্ট বেদান্ত বাক্যেষু, বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। এইভাবে দেখো কোশ্চেনগুলো একটু পড়ে নেবে, হ্যাঁ কোশ্চেনগুলো দেওয়া আছে একটু দেখে নেবে। দেখো আজকে আমরা অধিকারী পর্যন্ত পড়লাম এখনো পর্যন্ত, আর বিষয় সম্বন্ধ প্রয়োজন পর্যন্ত দেখবো, মানে অ্যাকচুয়ালি আমরা অনুবন্ধ চতুষ্টয় পর্যন্ত পড়বো। কালকে সকালে তোমাদের বাকি এটা যেটুকু ক্লাসটা রয়ে যাবে কালকে সকালে আমি পড়িয়ে দেবো তোমাদেরকে, মানে একটা ক্লাসে তোমাকে পুরোটা পড়ালে মাথার উপরে সব চলে যেতে পারে। যেটুকু পড়াচ্ছি ওটাকে ভালো করে দেখে রাখো। কালকে সকালে আমি টাইম একটা দিয়ে দিচ্ছি, 7:30 বা 7:45 থেকে একটা ক্লাস করব, সেইখানে কি হবে বাকি যেটুকু থাকবে সেটুকু পড়িয়ে দেবো। ওকে, দেখো বিষয় কি বলছে, দেখো বিষয় জীব ব্রহ্মেক্যং শুদ্ধ চৈতন্য প্রমেয়। জীব এবং ব্রহ্মের মধ্যে ঐক্য ভাব, এটা হচ্ছে বিষয়। ভালো করে বুঝে থাকবে, জীব এবং ব্রহ্মের মধ্যে ঐক্য ভাবটা হচ্ছে বিষয়। জীব এবং ব্রহ্মের মধ্যে ঐক্য ভাব। সম্বন্ধটা কি? সম্বন্ধস্তু তदैক্য প্রমেয়স্য তৎপ্রতিপাদক উপনিষদ প্রমাণস্য চ বৌদ্ধ বোধক ভাব এব সম্বন্ধ। শুদ্ধ চৈতন্য ও উপনিষদ রূপ প্রমাণের সম্বন্ধ অর্থাৎ বেদান্ত শাস্ত্রে প্রতিপাদ্য সম্বন্ধই হলো বৌদ্ধবোধক ভাব। শুধু যেটুকু মনে রাখতে হবে, সম্বন্ধস্তু তदैক্য প্রমেয়স্য তৎপ্রতিপাদক বা বৌদ্ধবোধক ভাব হচ্ছে সম্বন্ধ। বিষয় কোথায় পড়লাম? শুদ্ধ চৈতন্যম, জীব এবং ব্রহ্মের ঐক্য ভাব। আর প্রয়োজনটা কি বলেছে দেখো, প্রয়োজন তুম তदैক্য আছে প্রমেয় অজ্ঞান নিবৃত্তি স্বস্বরূপানন্দ প্রাপ্তি। অজ্ঞানের নিবৃত্তি হবে এবং আত্মস্বরূপানন্দের প্রাপ্তি ঘটবে, সেটা আসবে প্রয়োজন। ক্লিয়ার? দেখো বেদান্ত আদৌ কস্য লক্ষণম বর্ণিতম। কার লক্ষণ? বেদান্তে অধিকারীর লক্ষণ বর্ণিত আছে, কর্মের লক্ষণ আছে, ষষ্ঠ অধিকারীর লক্ষণ। তदैক্য প্রমেয় প্রতিপাদক উপনিষদ প্রমাণ হচ্ছে বৌদ্ধবোধক ভাব। বৌদ্ধবোধক ভাব মানে কি বললাম? সম্বন্ধ। ঠিক আছে, বেদান্ত অনুসারণ লক্ষণ, বেদান্ত অনুসার লক্ষণটা কি বলেছে এখানে? অনুবন্ধ কটা দেখো, পরে কোশ্চেন অনুবন্ধ কটি? অনুবন্ধ এখানে 5 হবে না, দাগ দেওয়া আছে 4। হ্যাঁ, 4টা অনুবন্ধ। হ্যাঁ, বেদান্ত অনুসারে অধিকারী কোনটা? অধিকারী কি আসবে? কাম্য নিষিদ্ধ কর্ম আসবে না, এইসব জিনিস বেদ বেদাঙ্গের মাত্র অধ্যয়ন আসবে না, উপযুক্ত কোনটাও নয়। আসবে কি? সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। প্রমা মানে কি বললাম? যথার্থ জ্ঞান। আর প্রমাতা বলতে কি বোঝাচ্ছে? যিনি যথার্থ জ্ঞানের অধিকারী। অনুবন্ধ চতুষ্টয় নিরূপণ মস্তি। কি আসবে? অনুবন্ধ নিরূপণ কোথায়? বেদান্ত সারে। অনুবন্ধ চতুষ্টয় নিরূপণ হচ্ছে বেদান্ত সারে। ক্লিয়ার? অধলিখিতানাং অনুবন্ধ চতুষ্টয়ানাং সমীচীনং ক্রমং চিহ্ন। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি কিসকে সম্বন্ধ? কার সঙ্গে সম্পর্ক? অনুবন্ধ। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি পদেন কি আসবে? অনুবন্ধ। বেদান্তের প্রয়োজন স্বস্বরূপানন্দ প্রাপ্তি। তাহলে এইভাবে দেখো বিভিন্ন যে কোশ্চেন গুলো আছে তোমরা এখান থেকে দেখতে পাবে। অনুবন্ধ অয়ম, অনুবন্ধ হচ্ছে বিষয়। বেদান্ত অনুসারণ যে প্রতিপাদ্য বিষয় কি? জীব ব্রহ্ম ঐক্য, জীব ব্রহ্মৈক্যম। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য বিষয় অফ বেদান্ত? জীব ব্রহ্মৈক্যম। বিভিন্ন ভাবে কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে। দেখো যে কোশ্চেন আছে, জাস্ট কোশ্চেন গুলো একটু তোমরা দেখে নেবে। ক্লিয়ার? বাহ, পিডিএফটা উল্টে গেছে, এদিকে অধ্যারোপ এদিকে আসতো। হ্যাঁ, তাহলে দেখো আজকে আমরা শুধুমাত্র কি পড়লাম? অনুবন্ধ চতুষ্টয় পর্যন্ত পড়লাম। অনুবন্ধ চতুষ্টয় পর্যন্ত যেটা পড়লাম, সমাধি ষটক সম্পত্তি থেকে একটা কোশ্চেন প্রায় থাকবে, অথবা কোথা থেকে থাকবে? হয় সমাধি ষটক সম্পত্তি থেকে একটা কোশ্চেন থাকবে, অথবা 2 নম্বর কোশ্চেন কি বললাম? তোমাদের 6টি কর্মের মধ্যে একটি কোশ্চেন থাকবে। হয় 6টি কর্মের মধ্যে কোশ্চেন, আর নাহলে সমাধি ষটক সম্পত্তির মধ্যে কোশ্চেন। এটা একটু দেখে নাও উপর থেকে। তাহলে দেখো আমি পিডিএফটা তোমাদেরকে সেন্ড করছি, এটাকে একটু ভালো করে তোমরা পড়ো বা দেখে নাও। হ্যাঁ, বাকি যেটা বললাম কালকে সকালে ক্লাস করব, বাকিটা আলোচনা করে নেবো ওখানে। হবে না? বলো। হ্যাঁ বলো। স্যার কালকে ফার্স্ট পেপারে? হ্যাঁ, ফার্স্ট পেপার ক্লাস করব। সকালে কখন? আচ্ছা, ওই 7:30 পৌনে 8টা এরকম একটা আমি টাইম একটা করে দিচ্ছি। হ্যাঁ, কারণ কালকে সন্ধ্যায় পড়াতে পারবো না বলতে একটু বেরিয়ে যাবো আমি আর কি। ঠিক আছে?
দুটোই পেপার class ওয়ান হবে ক্লাস, কালকে? হ্যাঁ হ্যাঁ পেপার আমি লিখে দেবো গ্রুপে। পেপার ওয়ানের ক্লাস তোমাদের আমি এখনই করবো 8টা থেকে 8:15 বলেছিলাম তো, 8টা থেকে শুরু করছি। হ্যাঁ 10 মিনিট পরে শুরু করছি, 10-15 মিনিট পর। তোমরা লিঙ্কে জয়েন করো, অসুবিধা কিছু নেই। একটু দু একটা সময় একটু অসুবিধা হবে, তারপরে টাইম ঠিক হয়ে যাবে। হ্যাঁ অসুবিধা কিছু নেই, বলো। স্যার বলছিলাম একটু আগের পিডিএফ গুলো আমায় শেয়ার করবেন, আসলে আমাকে বলছিলাম আপনাকে ভুলে গেছিলাম। তুমি বলেছিলে, মানে আমার মানে একটু চাপের মধ্যে আছি সব। আচ্ছা দিয়ে দিচ্ছি সব আমি, হ্যাঁ যা ছিল আমি সব পাঠিয়ে দিচ্ছি না। ঠিক আছে নাও রাখি তাহলে এখন। হ্যাঁ 15 মিনিট পরে এসো গ্রুপ ক্লাসে, 8টার মধ্যে সব জয়েন করে যাও।